এম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। নাজমুল আশরাফ, আপনার কাছে যেতে চাই। আসেন। কিছু বিষয়ের অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। আমি একটু শেষ করি। মির্জা ফখরুল বলেছেন। এদিকে আজকে উপদেষ্টা নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে উনি লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আর একটি ১/১১ ইঙ্গিত বহন করে। কনফ্রন্ট অর কনফ্লিক্ট? না, নিশ্চয়ই পরস্পর বিরোধী। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি দলের মহাসচিব, সরকারের বাইরে থাকা, তার অবস্থান, আর জনাব নাহিদ ইসলাম তিনি সরকারের একজন, তার অবস্থান তো এক না। ফলে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তো হবেই। এখন কোনোটা হয়তো অবস্থান তুলে ধরা, কোনোটা হচ্ছে মতামত দেওয়া, কোনো কোনো ক্ষেত্রে হয়তো মন্তব্য করা। আবার আমরা দেখি দুপক্ষের মধ্যে যখন বাকযুদ্ধ হয় তখন অনেকটা আক্রমণ পাল্টা আক্রমণে চলে যায়। তো আমার মনে হয় এই দুজনের এই বক্তব্য মতভেদ হিসেবে আমরা দেখতে পারি। এটা ঠিক কনফ্রন্টেশন, দ্বন্দ্ব, ঝগড়া বিরোধ না। হয়তো ঝগড়া বিরোধের সূত্রপাত হতে পারে যদি এটা চলমান থাকে এবং পাল্টাপাল্টি যদি বলতে থাকেন দুজন বা দুপক্ষ, তাহলে হয়তো একসময় তিক্ততা আসতে পারে। কিন্তু এই পর্যায়ে আমি এই দুজনের বক্তব্যকে দুজনের অবস্থান হিসেবে দেখি। প্রথমে আসি বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার দলের অবস্থান থেকে যে কথাটা বলেছেন, এই সরকার কি নিরপেক্ষ সরকার, সর্বদলীয় সরকার, অরাজনৈতিক সরকার, অনির্বাচিত সরকার, অভ্যুত্থানের সরকার, সবার সমর্থনের সরকার, সব মানুষের প্রত্যাশার জায়গা থেকে তৈরি হওয়া এই সরকার গত 5 মাস গিয়ে 6 মাস চলছে, তাতে করে সরকারের একটা বৈশিষ্ট্য চরিত্র তো মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে তাদের কথা এবং কাজে। যদি কথা এবং কাজে প্রতিটি ঘটনা বলে বলে আপনার ব্যাখ্যা করা হয়তো অনেক সময়ের ব্যাপার। এক কথা যদি বলি, গত 5 মাসের বেশি সময় ধরে আমরা এই সরকারের বিভিন্ন কাজকর্ম, সিদ্ধান্ত, প্রশাসনিক, রাজনৈতিক সব কিছু মিলে যদি বলি যে তারা সব দলকে নিয়ে, সবার সমর্থন নিয়ে কাজ করছেন, কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যত্যয় ঘটে এবং কিছু কিছু সিদ্ধান্ত আমাদের এটাই ইঙ্গিত করে যে সকল দল, সকল মানুষ, সব মতের মানুষের ইচ্ছার প্রতিফলন হয়তো ওনারা ঘটাতে পারেন না। কোনো কোনো দলের প্রভাব হয়তো থাকে। দুটি বড় দলের প্রভাবের কথাই বেশি আসে ঘুরে ফিরে। কোনো একটি ঘটনার ক্ষেত্রে এই দলের প্রভাব পরিলক্ষিত হয়, আবার অন্য কোনো ঘটনা অন্য দলের প্রভাব পরিলক্ষিত হয়। এই যে প্রশাসন, রদবদল, নিয়োগ বদলি, বিভিন্ন ব্যবস্থা নেওয়া, আইনগত এই ব্যাপারগুলোর ক্ষেত্রে এটা আসে। তো ফলে আপনি এটাকে নিরপেক্ষ সরকার বলতে পারেন না। আমি যদি বলি যে সবার সমর্থন নিয়ে আসা সবার সরকার, এই সবারটা থাকছে কি না বা কোথায় কোথায় ব্যত্যয় ঘটছে, এটা একটা ব্যাপার। এটা মির্জা ফখরুলের বক্তব্যের ব্যাপারে আমার বক্তব্য। এখন তথ্য সম্প্রচার উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম যেটা বলেছেন, এটার ব্যাপারে আমার প্রতিক্রিয়া হচ্ছে যে ১/১১ ইঙ্গিত বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন আমি জানি না, কিন্তু এই সরকারের সাথে ১/১১ সরকারের অনেক মিল আছে। এই আলোচনা অনেক দিন হয়েছে, আমিও বলেছি। এখন অভ্যুত্থান আর তখনকার যে আন্দোলন, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য। তখন একটি সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আন্দোলন, সহিংসতা, তার প্রেক্ষিতে সেনাবাহিনীর সহায়তা একটি সরকার প্রতিষ্ঠিত হওয়া এবং সংবিধানের বাইরে গিয়ে ওই সরকারটি টানা 2 বছর থাকলো এবং তারা যে কাজগুলো করেছে সংস্কারের নামে বা অন্য অনেক কিছুর নামে, সেখানে আমরা এক ধরনের বিরাজনীতিকীকরণ, বড় 2 দল 2 নেত্রীকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখেছি, যেটা ব্যর্থ হয়েছে। এবং অনির্বাচিত অরাজনৈতিক সরকার হওয়ার কারণে 2 বছরে তারা অনেক কিছু করতে চেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে তারা চলে গেছে। এরপরে তাদের আমল, কাজকর্ম, সেগুলো সাংবিধানিক বৈধতা দেওয়া, সেগুলো তো গেছে। এবারের ক্ষেত্রে মিল হচ্ছে এটুকুই যে একটা রাজনৈতিক গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে অগণতান্ত্রিক বা অসাংবিধানিক প্রক্রিয়ায় যাওয়া, সেটা কেন যেতে হয়েছে? জনগণের আকাঙ্ক্ষা এবং গত 16 বছরের ফ্যাসিবাদী বা আপনার দুঃশাসন, দুর্নীতি, অনিয়ম, গুম খুন, এগুলো তো আমরা সবাই জানি। তো ফলে
ওই পট পরিবর্তন এই পট পরিবর্তনের মধ্যে গুণগত পার্থক্য অনেক বেশি, কিন্তু বৈশিষ্ট্যগত মিল কিন্তু অনেক আছে। সেনা সমর্থিত অরাজনৈতিক ব্যক্তিরা এরকম রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এই দিক থেকে হয়তো অনেক মিল আছে। তো 1-11 দিকে ইঙ্গিত করতে বলা যদি এটা হয় যে ওইটার সাথে এটার মিল দেখাচ্ছে কিনা, নাকি ওইটার পরিণতি হবে কিনা, নাকি ওইটার যে ধরন, বৈশিষ্ট্য, উৎস, ক্ষমতা সেগুলো বোঝাচ্ছে কিনা। নাহিদ ইসলামী আরও একটি কথা বলেছেন, সেটা বলেছেন যে আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জাতীয় সরকার, কিন্তু বিএনপি সেটা স্থায়ী হবে এই বিবেচনায় সরকারে রাজি হয়নি, জাতীয় সরকারে। হ্যাঁ, এই আলোচনাটা আমরা শুনেছি, কারণ আমরা অনেকেই বলেছি, আমি ওইটার সাথে একমত, যে অভ্যুত্থানের পরে একটা সর্বদলীয় সরকার, জাতীয় সরকার হলে পরে সেটি অনেক শক্তিশালী হতো এবং সবার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারত, যেটি এই সরকারের ক্ষেত্রে অনেক সময় ঘাটতি দেখা যায়। কিন্তু এই সরকারকে তো সবাই সমর্থন দিয়েছে, মাঝে মাঝে তাদের সাথে বৈঠক হয়, আলোচনা হয়, কিন্তু সব দলের ইচ্ছা বা অবস্থানের প্রতিফলন সরকার ঘটাতে পারছে এটা বলা যাবে না। আবার এই যে ধরেন দলীয় নির্দলীয় জায়গাটা, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, সেই জায়গায় আমরা যদি একটা ঘটনাকে বিশ্লেষণ করি, অনেক আলোচনা হয়েছে যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের 3 জন এই সরকারে আছেন। এই 3 জন এবং আরও যারা সরকারের বাইরে আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে, এরা তো সব মানে একই জায়গার মানুষ। তাদের অর্জনটা, তাদের কৃতিত্ব, গর্ব সব কিছু মানে কমান। কিছু মানুষ সরকারে আছেন, কিছু মানুষ বাইরে আছেন, তারা বেসরকারি, এরা সরকারি, কিন্তু তাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ তো একই রকম। এক লাইনে শেষ করি, এই 3 জনের নানান তৎপরতা এবং তাদের বাকি সহকর্মীদের এই রাজনৈতিক দল গঠন, এটা নিয়ে যে কিংস পার্টি গঠন, সরকারের সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, এগুলো নিয়ে একটা আলোচনা আছে। ফলে আপনি এটাকে একদম অরাজনৈতিক, নিরপেক্ষ, সবার গ্রহণযোগ্য সরকার সেভাবে বলতে পারেন না। মাহবুব মোর্শেদ, যেমনটি নাজমুল আশরাফ বলছিলেন যে এই সরকারের সাথে 1-11 সরকারের একটা মিল উনি খুঁজে পাচ্ছেন, এবং উনিও মনে করছেন না যে এই সরকার নিরপেক্ষ সরকার। আচ্ছা, এখানে হলো আমরা আসলে একটু আগে থেকে যদি দেখি, সেটা হলো যে 1-11-এর সরকার কিন্তু তৈরি হয়েছিল একটা রাজনৈতিক বিতণ্ডা থেকে। আপনারা সবাই জানেন যে তখন বিএনপি ক্ষমতায় ছিল এবং বিএনপি এই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এটা নিয়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে দ্বৈরথ, সেখান থেকে কিন্তু 1-11-এর সরকার এবং ইয়াজউদ্দিন সাহেবের যে নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সেটার পতন ঘটিয়ে, সেটার একটা রূপান্তর ঘটিয়ে কিন্তু 1-11-এর সরকারটা ক্ষমতায় এসেছিল। এবং সেটার সঙ্গে এই সরকারের তুলনা দেওয়াটা খুবই অপ্রাসঙ্গিক, কারণ আমরা 15.5 বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার পেয়েছি। এবং এই সরকারের আমরা জানি 1-11-এর সরকার হলো একটা সাংবিধানিক মারপ্যাচের সরকার। সেটা প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বে সেই সরকার, সেখান থেকে উপদেষ্টারা পদত্যাগ করে একটা স্পেস তৈরি হয়েছিল, সেই স্পেসের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল এবং সেটা সেনা সমর্থিত ছিল। কিন্তু এই সরকার হলো জনগণ সমর্থিত, কারণ জনগণ পুরো দেশের 90% বা তারও বেশি মানুষ রাস্তায় নেমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়ে একটা তার মন্ত্রিসভা, সংসদ সদস্যরা, তার যে সহযোগী বাহিনী, সবার পতন ঘটিয়ে একটা এমটি স্পেস তৈরি করেছিল। সেই এমটি স্পেসে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। ফলে এটাকে আপনি গণ অভ্যুত্থানের সরকার বলতে হবে। এটা একটা জনসমর্থিত, ছাত্র জনতার সমর্থনে গঠিত একটা সরকার। একে যদি আপনি 1-11-এর সঙ্গে জড়িয়ে ফেলেন তাহলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল একটা ব্যাপার হবে। এখন এই স্পিরিটটা আমি আগেও বারবার বলি, যেটা যে আমরা যদি ছাত্র জনতার যে রক্তাক্ত যে আন্দোলন, তাদের যে আহত, যে 30,000 ছাত্র জনতার যে মানে আহত হওয়া, তাদের যে অঙ্গহানি, চোখ হারানো, পা হারানো, এই বিষয়গুলোকে যদি আমাদের থেকে বাদ দিতে চাই, নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে। আচ্ছা, এরপরে প্রসঙ্গ হলো যে এই সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা। এখন আমাদের দেখতে হবে যে এই সরকার গঠিত হয়েছে কিন্তু নিরপেক্ষ হওয়ার জন্য, নাকি এই সরকারের উদ্দেশ্য কি একটা নির্বাচন করার জন্য? না, এই সরকার কিন্তু গঠিত হয়েছে শেখ হাসিনার
পলায়নের পর ওইখানে কে দায়িত্ব নেবে জাতির, কে জাতিকে নেতৃত্ব দিবে। এবং আমরা জানি যে একটা ফ্যাসিস্ট রেজিম 15.5 বছর ধরে সিন্দাবাদের সেই ভূতের মতো আমাদের ঘাড়ে বসেছিল, তাকে রিপ্লেস করতে হবে, শুধু ব্যক্তি দিয়ে না, একটা সিস্টেম রিপ্লেস করতে হবে। সেই রিপ্লেসমেন্টের কাজ, পুনর্গঠনের কাজ, সংস্কারের কাজটা কিন্তু হাতে নিয়ে এই সরকার এসেছে। এবং বারবার কিন্তু রাজনৈতিক দলগুলো বলেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন ন্যূনতম সংস্কার। মানে কি সংস্কার শব্দটা আছে, কেউ বলছে এটা ম্যাক্সিমাম সংস্কার করতে হবে, কেউ বলছে মিনিমাম সংস্কার করতে হবে। এই অবস্থায় সংস্কার অবশ্যই হতে হবে। আমরা কখনোই চাইতে পারি না যে একটা এই সরকার নির্বাচনের জন্য তো আসেনি, নির্বাচন দেওয়ার জন্য তো আসেনি, নির্বাচন কারা দেবে? এই সরকারই দিবে। কিন্তু আপনি যখন বলছেন যে হ্যাঁ এই সরকার হলো একটা স্বল্প মেয়াদী সরকার এবং একে হলো নির্বাচন দেওয়াই প্রধান দায়িত্ব, তাহলে তো আপনি এই যে গণ অভ্যুত্থানের স্মৃতি এখনো দগদগে, যে রক্ত এখনো মুছেনি, যে রক্ত এখনো তাজা, সেই রক্তের স্মৃতি তো আপনি হঠাৎ করে 5 মাসের মাথায় মুছে দিতে পারেন না। আপনাকে কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে এই মানুষগুলো শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয়নি, তারা কিন্তু দেয়ালে লিখেছে যে আমরা রাষ্ট্র সংস্কার চাই, রাষ্ট্র মেরামত চাই, নতুন বন্দোবস্ত চাই, সেটা কিন্তু দেয়ালে লিখেছে। এবং তাদের ডাকে আমরা কিন্তু জানি যে এর আগে 15.5 বছর ধরে নানান রাজনৈতিক শক্তি আন্দোলনের ডাক দিয়েছে, মানুষকে নানাভাবে আহ্বান জানিয়েছে, কিন্তু মানুষ এই মাত্রায় নামেনি। এবং আমরা একের পর এক নির্বাচন হতে দেখেছি, একতরফা নির্বাচন, ডামি নির্বাচন, রাতের ভোট, হ্যাঁ, এগুলো হতে দেখেছি, কিন্তু মানুষ নামেনি। মানুষ নেমেছে যখন ছাত্ররা নেমেছে, ছাত্ররা যখন নেতৃত্ব হাতে নিয়েছে, তখন কিন্তু মানুষ তাদের পেছনে নেমেছে। কেন নেমেছে? তারা প্রমাণ করতে পেরেছে, তখনই ইতিহাস সৃষ্টি হয়েছে। 71 বলেন, 52 বলেন, হ্যাঁ, 90 বলেন, 24 বলেন। এবং আপনি দেখেন যে এই 71 বলেন, 69 বলেন, 52 বলেন, 90 বলেন, বাংলাদেশ আগের মতো থাকেনি। 24-এর পরেও বাংলাদেশ আগের মতো থাকবে এটা আমরা প্রত্যাশা করতে পারি না। আমাদের যেটা, যে আমরা যদি ভাবি যে এই সরকার এসেছে, এটা একটা তত্ত্বাবধায়ক সরকার, এটা একটা 111-এর সরকার, এটা কিছুই করবে না, সেটা কিন্তু আমরা ভুল ভাবছি। তাহলে আমরা শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছি। আমরা ওই জায়গায় আমরা কিন্তু যেতে পারি না। গেলেই আমাদের যেটা হবে, আমরা এই গণঅভ্যুত্থানের এই স্মৃতিটা আমরা এর সঙ্গে বেইমানি করব। এবং ফ্যাসিস্ট যে কাঠামো, এই রাষ্ট্র কাঠামো, এই সংবিধান এবং ফ্যাসিস্ট যে কাঠামো, তার যে প্রভাব এবং ফ্যাসিস্টদের যে সহযোগীরা এই কাঠামোর নানান স্তরে স্তরে বসে আছে, তাদেরই আমরা পুনর্বাসন করব। এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি হোক, জামাত হোক বা যে কেউ হোক, যারাই ক্ষমতায় আসুক, তারা হলো ওই একই ব্যবস্থার পুনরাবৃত্তি হবে, নতুন কোনো ব্যবস্থা তৈরি হবে না। ফলে আমরা যদি কথা বলি, আমাদের যেটা মূল সমস্যা, যেই মূল ইয়েতে আসি, যে এখন যে আপনি প্রশ্ন করেছেন নাজমুল আশরাফ ভাইকে, যে কনফ্লিক্ট কিনা, কনফ্রন্টেশন কিনা, এখানে মূল জিনিসটা হলো কি, যে এই আন্দোলনের কিন্তু ছাত্রদের নেতৃত্বে হয়েছে, কিন্তু এই আন্দোলনে বিএনপি, এই আন্দোলনে জামায়াত, এই আন্দোলনে বাম দল, এই আন্দোলনে বুদ্ধিজীবী, সাংবাদিক, মধ্যবিত্ত শ্রেণী সবাই নেমেছে। এখন আমরা যদি আমাদের লক্ষ্য, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানোর যে লক্ষ্য, সেটা ঘটিয়ে একটা ভালো নির্বাচনের যে লক্ষ্য এবং একটা উন্নত বেটার একটা বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, বাংলাদেশ পুনর্গঠনের যে লক্ষ্য, সেটাকে যেন আমরা ক্ষুদ্র দলীয় এবং গোষ্ঠী স্বার্থের জন্য সেটাকে বলি দিয়ে না ফেলি। এবং আমরা এই যে একটা অনর্থক বিতর্কের মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি, সেই বিতর্কটা কিন্তু আমাদেরকে ব্যর্থ করে দেবে। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পর এসে আবার শুনবো। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন TVN24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। নাজমুল আশরাফ, যেটি মাহবুব মোর্শেদের আগে বলছিলেন, যারা এখন নির্বাচন চাচ্ছে সংস্কারের ছাড়া,
কাইন্ড অফ শহীদদের রক্তের সাথে বেইমানি? না, এটা একেবারে রাজনৈতিক কথা আমরা মাঠে ঘাটে শুনি। বিষয়টা হচ্ছে কি, ধরেন 5 মাস আগের বাস্তবতা আর এখনকার বাস্তবতার মধ্যে যে পার্থক্যগুলো, এটা আপনাকে মানতে হবে। এখন সেই পার্থক্যগুলো কেন হয়েছে, কি হওয়া উচিত, কার কি ভূমিকা, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু আপনার এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, গণ অভ্যুত্থান ঘটা, ফ্যাসিবাদী সরকারের পতন, অতঃপর সবার সমর্থন নিয়ে একটি সরকার গঠিত হওয়া এবং তারা দায়িত্ব নিয়ে আস্তে আস্তে এই 5 মাস পার করেছে। ওই সময়ের বাস্তবতা এখনকার বাস্তবতার মধ্যে মৌলিক পার্থক্যটা হচ্ছে, তখন সকল রাজনৈতিক দল যারা মানুষকে প্রতিনিধিত্ব করে, এর বাইরে সমাজে নানা শ্রেণী পেশার মানুষ, সাধারণ মানুষ, আমরা হয়তো তাদের মতের প্রতিফলন একভাবে দেখি গণমাধ্যমে, সামাজিক মাধ্যমে, বা আমরা ব্যক্তিগত সামাজিক জীবনে সেটা দেখি। আমি বলছি রাজনৈতিক দলের বাইরে যারা আছেন সেই জনগোষ্ঠী, এর চেয়ে বড় একটা জনগোষ্ঠী আছে যাদের অবস্থান, মতামত সম্পর্কে আমরা জানিই না। ফলে এই সরকার এখন যা করছে, সব কিছুতে সাধারণ মানুষের সমর্থন আছে বা সংখ্যাগরিষ্ঠের সমর্থন আছে, এটা আপনি বলতে পারবেন না। আপনার কাছে কোনো জরিপ নাই, প্রমাণ নাই, ভোটাভুটি নাই ইত্যাদি। সেই জায়গায় আমরা যদি ধরি যে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিএনপির কর্মী সমর্থক সহ দলের যে ব্যাপ্তি এবং তার ইতিপূর্বের ভালো নির্বাচনে ভোটের বা জনসমর্থনের যে রেকর্ড, এবং গত 16 বছর নির্যাতিত হওয়ার পরে তার অবস্থানটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা ধারণা করতে পারি। কোনোটারই কিন্তু পরীক্ষিত ফলাফল নাই। এই মুহূর্তে কত শতাংশ মানুষ বিএনপিকে চায়, কত শতাংশ জামাতকে চায়, কত শতাংশ এই সরকারকে এখনও সমর্থন করছে, 5 মাস আগের সমর্থন আর এখনকার সমর্থনের পার্থক্য কী, এগুলো আমরা জানি না। বিশ্বাসযোগ্য কোনো তথ্য বা পরিসংখ্যান বা জরিপ আমাদের কাছে নাই। কিন্তু নানান ঘটনা, নানানভাবে মানুষের যে মতামতের প্রতিফলন ঘটে, তার মাধ্যমে একটা জিনিস দেখি। আবার ফিরে আসি বিএনপির জায়গায়। বিএনপি যেহেতু বাংলাদেশের বা দেশের একটা বিশাল জনগোষ্ঠীর মতামতের প্রতিফলন ঘটায় দলের বাইরেও, সবাই তো আর বিএনপি করে না, কিন্তু বিএনপিকে অনেকে তো সমর্থন করে বা বিএনপিকে ভোট দেয়, কখনো হয়তো বিএনপির ভালো কাজের জন্য সমর্থন করে, খারাপ কাজের জন্য নিন্দা করে। ফলে যেভাবেই বলেন না কেন, যে তারা মানে জনমতের বা জনগণের একটা বড় অবস্থান তুলে ধরে। সেই বিএনপির বক্তব্য, অবস্থান, সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে এবং এই সরকারের মূল্যায়ন বা ভূমিকা নিয়ে, এটাকে আপনি ফেলে দিতে পারবেন না। এরপরে যে দলগুলো আছে, জামাত সহ আরও অনেক দল, তাদের অবস্থান যদি আপনি হিসাব করেন, তাতেও সব দল কি এখন খুব খুশি? 5 মাস আগে যেই অবস্থান ছিল দলগুলোর বা সাধারণ মানুষের, সেটা এখন নাই। এখন ধরেন 5 মাস তো অনেক কিছু তারা করেছে, আবার অনেক কিছু করে নাই। কিন্তু পরিবেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, উনি বলছিলেন যে অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য, ওই সময় আন্দোলনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা আমরা সংবাদকর্মী হিসেবে অনুসরণ করেছি। কি লক্ষ্য উদ্দেশ্য ছিল? লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল, ফ্যাসিবাদের পতন, ওই সরকারকে বিদায় করা। তারপরে কি হবে না হবে অনেক কথা যুক্ত হয়েছে, এবং 5 মাসে আমরা এমন সব লক্ষ্য উদ্দেশ্য, স্বপ্নের কথা শুনলাম যেগুলো আন্দোলনের সময় ছিল না। ফলে আমরা যুক্ত করতে পারি ছিল সেই আন্দোলনে। আপনি একটা সরকার পতন ঘটাচ্ছেন কেন? শূন্য সরকার রাখার জন্য? নিশ্চয়ই আরেকটা সরকার আমি শেষ করি। সেই সরকারটা কি হবে? সেটা জনগণের সরকার হবে, গণতান্ত্রিক সরকার হবে, জনগণের ভোটে নির্বাচিত হবে। তার জন্য নির্বাচন হতে হবে। আপনি নির্বাচন নিয়ে যতই গড়িমসি করবেন, ততই মানুষের আস্থা হারাবেন এবং নানান রকমের অসৎ উদ্দেশ্য খুঁজবে মানুষ। এবং আমরা ভিতর বাহির মিলিয়ে যদি দেখি, অনেক রকমের আতঙ্কিত হওয়ার আশঙ্কা করার মতো ঘটনা কিন্তু প্রকাশ্যে আড়ালে দেশে বিদেশে নানান মহলে চক্রান্তের মাধ্যমে হচ্ছে। ফলে এই সরকার যত দিন যাবে, এই সংকটটা বাড়বে ততদিন। যতটা না সরকারের ভূমিকার কারণে, তার চেয়ে বেশি অন্যান্য শক্তির কারণে, দেশি বিদেশি মিলিয়ে বলছি। ফলে এটার সাথে আমি একমত। সম্ভবত এটা বিএনপির কেউ একজন বলছিলেন যে যত দীর্ঘায়িত হবে সরকার, তত বেশি তারা জনসমর্থন বা জনপ্রিয়তা হারাবে। এবং যদি না আপনি দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে যতটুকু দরকার হয় সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন করে নির্বাচিত সরকার গঠন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সংকটের দিকে আগাবেন। ইউ নেভার নো, যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায়, তাতে অবাক হওয়ার কিছু না, যদি না সরকার এই বাস্তবতা উপলব্ধি করে সকল দল এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হলো যে কারণে বলছি যে, একটা হলো যে আমি কিন্তু বলিনি যে নির্বাচন চাওয়া মানেই শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা। আমি বলেছি যে নির্বাচন তো অবশ্যই হতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে আমরা একটা সংস্কারের জন্য টাইমলাইন কিন্তু তৈরি করে নিয়েছি, এর বাইরে যাবে না। উনি ভিতরেই যাচ্ছে, এর বাইরে যাচ্ছে না তো। এই জিনিসটা কিন্তু এরকম হয়েছে যে একটা টাইমলাইন সরকারের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে। এখন বিএনপি কিন্তু বলছে
যে জুলাইয়ে দেন, পারলে কালকেই দেন। মানে জিনিসটা হলো কি, ব্যাপারটা হলো যে আপনি এখানে কিন্তু একটা কনসেনসাস তৈরি হয়েছে যে একটা সংস্কার পুনর্গঠন এটা হতে হবে। সংস্কারের এখন কনসেনসাস হয়েছে, এখন কতটুকু সংস্কার এই এখানে কনসেনসাস হয় নাই। এখানে জিনিসটা হলো কি যে আপনি যখন বলছেন যে এই সরকার দীর্ঘায়িত হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই তো বলেছেন যে আমরা একটা টাইমলাইন দিয়েছি যেটা পার হবে না। তাহলে এই বিতর্কটা কেন বা এই সন্দেহগুলো কিন্তু ছড়ানোর ওনার চেষ্টা সরকারের কেন? তো অনেক উপদেষ্টারা যেমন যা বলেন তাতে তো মনে হয় যে এই সীমারেখার বাইরে যেতে চান তারা। না নিশ্চয়ই সকল না। সংস্কার শেষ করে নির্বাচন, এই কথা বলেছে কিনা কোনো উপদেষ্টা? আপনি আচ্ছা, শুনতে চান? আমি আপনাকে ডক্টর শোনাই মোহাম্মদ দেব। ইউনূস কি বলেছেন যে একটা টাইমলাইন ঘোষণা করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে বিভ্রান্তিটা আমার যেটা মনে হয় সেটা হলো যে এই বিভ্রান্তিটা ছড়ানো হচ্ছে কোনো একটা অসৎ উদ্দেশ্যে। এটা হলো এই সরকারের কাছ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করে এবং একটা বিএনপি বনাম সরকার এরকম একটা ইকুয়েশন তৈরি করে, বিএনপি কি শিশুদের দল যে কারো কথায় এরকম তারা একটা হিতৈষী তৈরি করবে? ইকুয়েশন তৈরি করে এখানে একটা রাজনৈতিক ফায়দা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন আমার কাছে যেটা প্রশ্ন সেটা হলো যে আমরা যখন বলছি যে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত, নতুন যে সরকার গঠিত হলো, অন্তর্বর্তী যে সরকার গঠিত হলো, সেটার কাজ কি? নাজমুল সাহেব ভাই বলছেন যে জনগণ কি চায় আমরা জানি না। জনগণ তো এই গত 20 বছর বা তারও বেশি সময়, 25 বছরের মধ্যে প্রথমবার মাঠে নেমে, রাস্তায় নেমে বলে দিল আমরা কি চাই। সেটা কি শুধুই স্বৈরাচারের পতন? স্বৈরাচারের পতন মানে কি? এরশাদের সময় আমরা দেখেছি স্বৈরাচারের পতন ঘটেছে একটা, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটেনি। এবং আমি এখানে একটা স্পষ্ট কথা বলতে চাই, যেটা হলো বিএনপি বা এই যে বিরোধী বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো, তাদের শুভানুধ্যায়ী হিসেবে বলতে চাই, এরশাদের পতনের পর আমরা কি দেখেছি বা এরশাদের পতনের সময় আমরা কি দেখেছি, যে ছাত্রদের নেতৃত্বে সেই এরশাদ বিরোধী আন্দোলনটা হয়েছিল, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনটা হয়েছিল। এবং তখন কিন্তু ছাত্ররা রাজনৈতিক দলগুলোকে বাধ্য করেছিল একসঙ্গে বসতে এবং 3 জোটের রূপরেখা তৈরি করতে। এবং এর পরপরই বিএনপি ক্ষমতায় এসেছিল এবং এই 3 জোটের রূপরেখা কিন্তু বিএনপি সরকার অনুসরণ করেনি। এবং তারপরে আমরা দেখেছি যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সেই ব্যারিস্টার মওদুদ আহমেদের ছোট্ট একটা ভুলের কারণে 1/11 তৈরি হয়েছিল এবং আমরা 15.5 বছরের ফ্যাসিস্ট একটা ব্যবস্থা কিন্তু প্রত্যক্ষ করেছি, এর দ্বারা ভোগান্তির মধ্যে ভুগেছি। এখন 24 আমাদের সামনে নতুন একটা সম্ভাবনা তৈরি করেছে। আবারও ছাত্র জনতার নেতৃত্বে এই গণঅভ্যুত্থানটা হয়েছে এবং এই গণঅভ্যুত্থানটা নতুন একটা পুনর্গঠন এবং সংস্কারের সম্ভাবনা তৈরি করেছে। এবং ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণে বিএনপি কিন্তু আমাদের সামনে, যে বিএনপির হাতেই কিন্তু এই দায়িত্ব যে তারা এই গণঅভ্যুত্থানে, আমি একটু শেষ করি, সেটা হলো যে বিএনপির সামনে এই জিনিসটা যে তারা এই 24-এর গণঅভ্যুত্থানে যে স্পিরিট, তার যে আকাঙ্ক্ষা, সেটার সঙ্গে যাবে কি যাবে না এবং এটাকে সফল করে তুলবে কি তুলবে না। 90-এর মতো বিএনপির সামনে, কারণ আমরা সবাই নিশ্চিত যতই বলা হোক যে সরকারে 3 জন উপদেষ্টা ছাত্রদের মধ্য থেকে এসেছেন, কিন্তু আমরা সবাই বুঝি যে এই আন্দোলনে শুধু 3 জন উপদেষ্টা এই নির্বাচনকে প্রভাবিত করতে পারবেন না। ছাত্ররা কত দূর যেতে পারেন সেটা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু ভালো জানেন। তারা যে মন্ত্রিসভায় থেকে, উপদেষ্টা পরিষদে থেকে যদি তারা ইলেকশন করেন এবং ছাত্ররাও যদি ইলেকশন করে, নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে বিএনপির সঙ্গে কখনোই পেরে উঠবে না, এটা কিন্তু সবাই জানে। ফলে বিএনপি যখন বলছে তখন কিন্তু এই কথাটাই প্রতীয়মান হয় যে তারা কিন্তু সংস্কারটাকে, প্রকৃত অর্থে যে সংস্কার, জনগণের প্রত্যাশার যে সংস্কার, ওই সংস্কারের সঙ্গে যেতে চাইছে না। আবার শুধু প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের স্টুডিওতে আছেন নাজমুল আশরাফ এবং মাহবুব মোর্শেদ। নাজমুল আশরাফ, যেটা মাহবুব মোর্শেদ বলছিলেন বিরতির আগে,
ব্যারিস্টার মওদুদ আহমেদের ছোট একটি ভুলের কারণে ১-১১ সৃষ্টি, শুধুই কি মওদুদ আহমেদ? না, এটা সামগ্রিক বাস্তবতা চিন্তা করলে এটি একটি উপাদান, ওখান থেকে হয়তো সূত্রপাত হয়েছে। সবশেষ বিচারপতি যিনি অবসরে যাবেন, যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, তার বয়স বাড়িয়ে তাকেই যেন করা হয়, কারণ উনি এক সময় বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। এটা পুরো বিতর্ক। আমি বলছি যে দুটোর প্রেক্ষাপট ভিন্ন রকমের, কিন্তু দুটো ঘটনা ঘটা এবং ঘটনা পরবর্তী যেই বাস্তবতার মাত্রাগত পার্থক্য আছে, বৈশিষ্ট্যগত অনেক মিল আছে, আমি সেটাই শুরুতে বলেছি। কিন্তু ঘটনা হচ্ছে কি যে আপনি রাজনৈতিক দলগুলোকে দায়ী করছেন তারা এত বছর কিছুই করে নাই, 90 অভ্যুত্থানের পরও তারা সে কথা রাখে নাই, ফলে তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না, আমরাই করব। আপনারা কারা এবং আপনারা কি করছেন, কি করতে যাচ্ছেন, এটা কিন্তু জাতি মোটামুটি টের পাচ্ছে, এটা আমি বাড়াইলাম না। কিন্তু আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, জনগণের শাসনে বিশ্বাস করেন বা সংবিধানে বিশ্বাস করেন, তাহলে তো আপনাকে ওই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেতে হবে, নির্বাচনে যেতে হবে। সেটা আপনি বিলম্বিত কেন করছেন এই প্রশ্ন মানুষ করছে এবং মানুষ বুঝতে পারছে কেন বিলম্বিত করা হচ্ছে। ফলে এটা কোনো ভালো লক্ষণ না। এই অন্তর্বর্তী সরকারের উচিত সব দলের সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব সেই পথে যাওয়া। বিলম্বিত হলে ওনারা অজনপ্রিয় হবেন এবং অনেক অশুভ শক্তি তৎপরতা হবে, ওনারাও বিপদে পড়তে পারেন, দেশও বিপদে পড়তে পারে। এরপরে প্রশ্ন আপনার কি ছিল? কি বিডিআর? আমি একটু বিডিআর ঘটনায় আচ্ছা, এই প্রসঙ্গে একটু আমি বলি। নাজমুল আশরাফ ভাই প্রশ্ন করেছেন যে এই সরকার কে বা আমরা কারা, এই হিসেবে যেটা ইয়ে করেছেন সেখানে একটু বলি। সেখানে হলো নাহিদ ইসলাম যে স্ট্যাটাসটা দিয়েছেন সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন যে তারা জাতীয় সরকার গঠন করার একটা উদ্যোগ নিয়েছিল এবং আরও বলেছেন 2-3 জন ব্যক্তির কথা বা অনেক ব্যক্তির কথা, পোস্টেড অনেক ব্যক্তির কথা উল্লেখ করে বলেছেন যে তারা বিএনপি রাজনীতি করেন। এবং আমরা সবাই জানি যে এই সরকার, এই সরকার মুক্তাদি, এই সরকারের মধ্যে অসংখ্য মানুষ, এবং আমরা সবাই জানি এখানে বিএনপি, এখানে জামায়াত, এখানে সমস্ত দলের একটা অংশগ্রহণ আছে, সবার পার্টিসিপেশন আছে। এখন যদি আমরা নিজেদের জিজ্ঞেস করি নিজেরা, এবং আমরা সবাই কিন্তু এই আন্দোলনেরও স্টেক আমাদের আছে, লোকের হাতে তাদের ইচ্ছা মতো সবকিছু। আমরা কিন্তু এই আন্দোলন করেছি সবাই মিলে। আমি আগে বললাম বিএনপি, জামাত, বাম, ডান সবাই মিলে আন্দোলন করেছি, এই সরকারেও পার্টিসিপেট করেছি, আমরা সবাই কিন্তু এই সরকারের সঙ্গে আছি। কিন্তু আমরাই আবার জিজ্ঞেস করছি আমরা কারা, মানে এইটাই তো হিপোক্রেসি। আমরা একটু আমরা কারাটা বোধহয় আপনি ভুল বুঝছেন। আমি বলছি যে এই সরকারের সঙ্গে সবাই আছে, সরকারের কথা বলছিলাম, সবাই আছে। এখন আমি একা খাবো বলে আমি দ্রুত নির্বাচন চাই, কালকেই নির্বাচন দেয়। ভাই, আমাকে জনগণ চাইলে আপনার আপত্তি থাকার কথা না। আপনি তো চাই কি চায় না সেটা প্রমাণ করতে হবে। তো আপনি একটা নতুন দল গঠন করে ভাবতেছেন যে আপনি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সহ যত দল আছে সবার চেয়ে আপনি ছাড়া যাবেন। সেই বয়স হইতে সেই জায়গায় যেতে আপনার অনন্তকাল লাগবে। সেটা আপনি ভাবছেন না বলি আপনি আপনার রাষ্ট্র ক্ষমতা, সরকারি ক্ষমতা, নানান রকমের ইলেকশন 2 বছর পরে হলো বিএনপি জিতবে, এবং এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তার লক্ষণ কি, তৎপরতা কি, মাঠে কি হচ্ছে, কে কি করছে, এগুলো আমরা দেখছি, জানছি। এটা যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের চেয়ে ভালো কিছু হতো, বলতাম যে না ঠিক আছে তোমরা সে পথে যাও, ওই একই লাইনে একই কাজ করছে, কোন কোন ক্ষেত্রে বেশি খারাপ করছে। সুতরাং ওইটা বলে লাভ নাই। আপনি বলছেন যে বিডিআর প্রসঙ্গ, আমরা দেখেছি 16 বছর পরে 178 জন বিডিআর জওয়ান আজকে জামিনে মুক্ত পেলেন। আমি ওই প্রশ্ন না গিয়ে অন্য একটি প্রশ্ন যেতে চাচ্ছি। বিডিআর ঘটনাতে অনেকেই বলে ইটস আ প্রি প্ল্যান ক্লিনজিং অপারেশন, আবার অনেকে বলে মিউটিনি। না, প্রথম কথা হচ্ছে কি যে মোটেও এটা বিদ্রোহ ছিল না। এখন পর্যন্ত যা কিছু তথ্য প্রমাণ, বক্তব্য, প্রত্যক্ষদর্শী, সাক্ষী, নিহতের পরিবার, গণমাধ্যমের আপনার নানান তথ্য সব মিলে যদি আপনি এক কথায় বলেন, মোটেও সেটি বিদ্রোহ ছিল না, সেটি ছিল একটি সাজানো নাটক। এবং এটাকে বিডিআর বিদ্রোহ বা পিলখানা বিদ্রোহ বলাটা অশুদ্ধ হবে, শুদ্ধ হবে পিলখানা হত্যাকাণ্ড বলা। বাংলাদেশের বেছে বেছে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে আপনি পরিকল্পিতভাবে হত্যা করেছেন। এটা হচ্ছে 52 জন তৎকালীন আপনার ডেপুটেশনে তাদেরকে বিডিআরে পাঠানো, তার মানে ওই পরিকল্পনার অংশ যে আপনি চৌকস সব সেনাদেরকে ওইখানে নিয়ে আসবেন, একসাথে জড়ো করে তাদেরকে একসাথে হত্যা করবেন, সেটাই তো প্রমাণিত হয়েছে। সেই ধরনের তথ্যই তো আমরা দেখছি, আলামত দেখছি। কিন্তু
এখন ধরেন ওই বিডিআর হত্যাকাণ্ড তো ঘটেছে, 57 জন সেনা কর্মকর্তা 74 জন মারা গেছে, তো তার জন্য কি কেউ দায়ী হবে না? নিশ্চয়ই কেউ না কেউ দায়ী হবে। সেই দায়ীদের বিচার আমরা চাই, সর্বোচ্চ শাস্তি চাই। কিন্তু আমরা দেখছি যে অনেক ঘটনায় যেগুলো আগে সুষ্ঠু বিচার হয় না, তদন্ত হয় নাই, সেখানে সবাই খালাস পেয়ে যাচ্ছে। 21 অগাস্টে ঘটনা কি ঘটে নাই? সেখানে কি 24 জন লোক মারা যায় নাই? অসংখ্য মানুষ আহত হয় নাই? সবাই খালাস পেয়ে যাচ্ছে। 10 টাকা অস্ত্রের জন্য কি কেউ দায়ী না? সবাই খালাস পেয়ে যাচ্ছে। তার মানে এটা যদি আগের মতো বিচার ব্যবস্থা এবং কি বলবো আইনি ব্যবস্থা, আদালত ব্যবস্থা হয়, তাহলে তো মানুষ হতাশ হবে। কোথায় ন্যায় বিচার? ফলে ন্যায় বিচার বলেন, সুশাসন বলেন, গণতন্ত্র বলেন, নির্বাচন বলেন, সব ক্ষেত্রে মানুষ একটা পরিবর্তন দেখতে চায়, সেজন্য অভ্যুত্থান করেছে, জীবন দিয়েছে। সেই পরিবর্তনের সূচনা কি আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। আমরা একটু মাহবুব মোর্শেদের কাছে যে মাহবুব মোর্শেদ বিডিআর নিয়ে কথা বলছিল, আমরা রাজনীতি নিয়ে কথা বলেছি, আমরা একটু বিডিআর প্রসঙ্গে কথা বলি। মাহমুদ, আমরা দেখেছি কোনো এলাকায় যদি কোনো ঘরে ডাকাত পড়ে, তখন এলাকার মানুষজন যখন মাইকিং হয় সেই জায়গাটা কর্ডন করে ফেলার চেষ্টা করে, সারাউন্ডেড যারা আছে ইয়ে করে। কিন্তু আমরা যখন বিডিআর হত্যাকাণ্ডটি হলো, তখন দেখলাম যে পিলখানার আশেপাশে 3 কিলোমিটার জায়গা কারফিউ জারি করে দেওয়া হলো। কেন? এবং সেনাবাহিনী অবস্থান নিয়েছে কিন্তু ঢুকে নাই, মানে ঢুকতে দেওয়া হয় নাই। এখানে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে ওই প্রসঙ্গে যাওয়ার আগে নাজমুল আশরাফ ভাইয়ের সঙ্গে আমাদের সময় খুব যে আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই। 10 ট্রাক অস্ত্র মামলা বা 21শে আগস্ট যে বোমা হামলা, এখানে যাদেরকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, এখানে কিন্তু তারা এইটার সঙ্গে জড়িত না, এটাই কিন্তু ইয়ে হয়েছে। এটা কারা জড়িত সেটা নিশ্চয়ই অধিকতর তদন্তে, কিন্তু আমরা তাহলে তো যারা জড়িত না আমরা খালাস করে দিলাম মাহবুব মোর্শেদ, কিন্তু সেই বিচার প্রক্রিয়ায় যে জাস্টিস ছিলেন, সেই যে বিচার প্রক্রিয়ায় যে লয়ারটা ছিলেন, যে পাবলিক প্রসিকিউটর, যেভাবে এই সব মামলায় তারেক রহমানকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, এটা কি আপনি সমর্থন করেন? না না, সমর্থন কোনোটাই করছি না, কিন্তু এটা তো হতে পারে না। কিছু ঘটনা দেখে বোঝা যায় রাজনীতি করতেছে, কিন্তু সবকিছু তো তাই ছিল না। না, এখানে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে তারেক রহমান বা বিএনপি নেতাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। উদ্দেশ্যে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে আবার যাতে আমরা রাজনৈতিক উদ্দেশ্যে পাল্টাটা না করি। না, মানে জিনিসটা হলো যে সেটা তো এখন আপনি তদন্ত করেন, কারা আসলে এটা তো এখন আপনি তদন্ত করেন রাজনৈতিক প্রভাবের বাইরে, রাজনৈতিক উদ্দেশ্যে যেটা আপনি করেছেন সেটার বাইরে তো আপনাকে আসতে হবে, এসে ইয়ে করতে পারে। ধন্যবাদ মাহবুব মোর্শেদ, ধন্যবাদ নাজমুল আশরাফ। প্রিয় দর্শক, এই ছিল আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।